নমস্কার, আমি সম্বরণ। আজকে আপনাদেরকে যেই বিষয়ে কথা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নরেন্দ্র মোদী আগামী দিন কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে? কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না এরকম একটা কথা কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ উনি স্বেচ্ছা অবসর নেবেন। কিন্তু স্বেচ্ছা অবসর নেওয়ার পরে উনি কোথায় যাবেন, কি করবেন, সেটা কিন্তু কেউ কোনোদিন জানতে পারবে না। উনি হয়তো গুহায় চলে যেতে পারেন, উনি হয়তো আত্মগোপন করতে পারেন, উনি হয়তো একদম সন্ন্যাস হয়ে যেতে পারেন। যাই হবেন, কিন্তু আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে আর কোনোদিন দেখতে পারবো না উনি যদি অবসর নিয়ে নেয়। এটা একদম বাস্তব কথা বলছি, এটা বাস্তব, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা আজকে। কিন্তু ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে? নাস্তাদামাস যেই ভবিষ্যৎবাণী করে গেছিল, সেই ভবিষ্যৎবাণীর হিসাব অনুসারে যে ভারতবর্ষের এই সময় একজন মানুষ আসবে, যেই মানুষটি ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে। সেই শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যেই স্লোগান, জনসংঘ থেকে বিজেপি, যাই বলুন, হিন্দু মহাসভা থেকে জনসংঘ, জনসংঘ থেকে বিজেপি, সেই পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কাশ্মীরে যাবার সময় যখন তাকে অন্যায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল, তার যে স্লোগান এক বিধান এক নিশান এক প্রধান, এই তিনটে ছিল বিজেপির আদি এজেন্ডা। এই আদি এজেন্ডাকে বিজেপি বাস্তবে পরিণত করবার জন্য যা যা করার দরকার ছিল সেগুলো কিন্তু নরেন্দ্র মোদীর হাত দিয়ে হয়েছে। আপনারা ভেবে দেখুন, এক নিশান তো ছিলই, ধারা ৩৭০ করে এক নিশানটাকে করতে হলো। বিধানের জন্য যেটা দরকার, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি কিন্তু খুব তাড়াতাড়ি হবে, আর প্রধান তো একই রয়েছে। এই যে বিজেপির তিনটে আদি এজেন্ডা, এই তিনটে আদি এজেন্ডা পূরণ করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী বসে আছে। আমরা যেটা জানতে পারছি যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি মত অনুসারে নরেন্দ্র মোদী 2026 পর্যন্ত নিজের দায়িত্বভার সামলাবেন, তারপর তিনি উনি স্বেচ্ছা অবসর নেবেন। কিন্তু ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে পরবর্তীকালে? ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে, এটা একটা বড় প্রশ্ন। বিগত দিনে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন থেকে যখন তাকে প্রধানমন্ত্রী হিসাবে নাম আসে, সেই নামের পেছনে যার অবদান সবচেয়ে বেশি ছিল ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সে যে স্বর্গীয় অরুণ জেটলি। অরুণ জেটলি কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। কিন্তু সেই সময় রাজনাথ সিং এর নাম ছিল, লালকৃষ্ণ আডবাণীর নাম ছিল, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু ভারতবর্ষের মসনদে বসেছিল। আজকে মসনদে বসে থার্ড টাইম কিন্তু নরেন্দ্র মোদী, আজকে সেই মোদী সরকার কিন্তু চলছে। কিন্তু ভবিষ্যতের প্রধানমন্ত্রী কি হবে? অনেক বড় বড় নাম আছে। যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথের নাম আছে, আছে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরি, রাজনাথ সিং, অবশ্যই এদের নাম আছে, অমিত শাহ, এদের নাম আছে। কিন্তু আমরা কিন্তু যোগী আদিত্যনাথেরই কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কারণ আপনারা দেখেছেন অশোক স্তম্ভ, যে ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের যে সিংহগুলো, যে সিংহগুলো আমাদের এত চিরাচরিত আমাদের টাকায় যে ছাপা থাকে, যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভকে আগে আমরা দেখেছি আমাদের সিংহগুলো যেগুলো ছিল তারা হয়তো চুপচাপ আছে, সহ্য করছে। কিন্তু নরেন্দ্র মোদী যখন অশোক স্তম্ভ তৈরি করলো, তখন দাঁত বের করা সিংহ। অ্যাগ্রেসিভ ভারতবর্ষ হতে চলেছে। কিন্তু 26 পর্যন্ত ভারতবর্ষ খুব সন্তর্পণে থাকবে, খুব ঠান্ডা মাথায় থাকবে যতদিন নরেন্দ্র মোদী আসছে। কিন্তু পরবর্তী যে প্রধানমন্ত্রী আসছে ভারতবর্ষের, তখন কিন্তু অ্যাগ্রেসিভ প্রধানমন্ত্রী থাকবে। এই কিন্তু নরেন্দ্র মোদীর মতো সবকা সাথ সবকা বিকাশ বলবে না, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রাও তো সেপ রাওগে, এই চিন্তা ভাবনা। সনাতন সবার ঊর্ধ্বে। যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা হয়েছে যে যে আপনার ধর্ম তো, আপনি সনাতনকে সবার উপরে নিয়ে যেতে চাইছেন, বলে সনাতন তো সবার উপরেই আছে। তাই মাথায় রেখে দেবেন সবাই, আগামী দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু যেই হবে, সে নরেন্দ্র মোদীর মতো তো সহনশীলতা নিয়ে একটা প্রধানমন্ত্রী, সবাইকে নিয়ে চলা, সেই লোক কিন্তু পাওয়া যাবে না। তখন কিন্তু যোগী আদিত্যনাথের মতো একটা মারাত্মক অ্যাগ্রেসিভ লোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। তাই বলছি, মোদী আজকে আছে, যারা মোদীর বিরোধিতা করে, যেই সমস্ত সংখ্যালঘু লোকেরা যারা মোদীকে নিয়ে বদনাম করে, মোদীর এগেনস্টে যায়, হ্যাঁ, ইসবার 400 পার নিয়ে কত কি হলো, হ্যাঁ, কত কি হলো, তা সত্ত্বেও কিন্তু মোদী জিতেছে, তা সত্ত্বেও মোদী জিতেছে। আমাদের
ওই আমেরিকান জর্জ সুরোস মোদির পেছনে লেগেছিল। জর্জ সুরোসের কাজই হচ্ছে যেখানে একটা ভালো গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে তার পেছনে লাগা। উনি যাতে ইসরায়েলি, ইহুদি, কিন্তু আমেরিকান, সে কিন্তু তার পেছনে পড়েছিল। অ্যালান মার্কস যেমন ট্রাম্পকে জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, জর্জ সুরোস মোদিকে হারানোর জন্য হাজার চেষ্টা করেছে, তাও কিন্তু বিজেপি 240টা আসনে থেকে গেছে, এমনকি 40% 30% ভোট কমিটেড করেছে সারা ভারতবর্ষব্যাপী। এটাই হচ্ছে মোদির করিশ্মা। জর্জ সুরোসের মতো এরকম একটা সাংঘাতিক ব্যক্তিত্ব মোদিকে হারাতে পারেনি। তার যে ইউনিটি, তার যে লবি, সব দিক দিয়ে চেষ্টা করা হয়েছে, সব দিক দিয়ে চেষ্টা করা, মোদিকে হারানো যায়নি। মোদির বিরোধিতা করছে সবাই, বিরোধীরা মোদির বিরোধিতা করছে, মোদির বিরোধিতা করতে করতে ভারত বিরোধিতা করে ফেলছে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু একটাই পিস, এটা মাথায় রাখবেন। যেদিন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না, যোগী আদিত্যনাথের মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসবে, সেদিন কিন্তু বুঝতে পারবে ট্রিট ফর ট্র্যাট যোগী আদিত্যনাথ কতটা খতরনাক। তাই এই মোদীকে সমর্থন করাটা কতটা দরকার আপনারাও পরবর্তীকালে বুঝতে পারবেন যে মোদী কি ছিল আর যোগী কি হলো। তাই ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করুন। শুনে রাখুন, আগামী 50 বছর বিজেপি সেন্ট্রাল থেকে যাবে না, বলে রাখলাম এই কথাটা। কারণ এরপরে যে প্রজেক্ট হবে, যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর প্রজেক্ট হবে। জানি অনেক অনেক বড় বড় গুণী ব্যক্তিত্ব আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু যোগী আদিত্যনাথ এখন যা ক্রেজ, আগামী দিন কিন্তু 26-এর পরে জানি না 27-এও মোদী থাকতে পারে, কিন্তু ভবিষ্যৎবাণী, অ্যাস্ট্রোলজির ভবিষ্যৎবাণী, জ্যোতিষশাস্ত্র দেখে কিন্তু এটা বলা। সেই থেকেই বললাম যে নরেন্দ্র মোদী যদি অবসর নিয়ে নেয়, স্বেচ্ছা অবসর নিয়ে নেয়, কিন্তু নেক্সট 29-এর যে নির্বাচন হবে সেখানে কিন্তু প্রজেক্ট প্রধানমন্ত্রী করে নেবে যোগী আদিত্যনাথ। যাই হোক, সবাই ভালো থাকবে। যোগী আদিত্যনাথের আগামী মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা রইল। নমস্কার।